নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাকে স্বাগত। আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এই মুহূর্তে একটা অদ্ভুত রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই রাজনৈতিক অস্থিরতার দীর্ঘদিন আগে থেকেই শুরু হয়ে গেছিল। মাঝখানে যে সামান্য স্থিতাবস্থাটুকু এসছিল সেটাও এই মুহূর্তে পুরোপুরি বিগড়ে গেছে। তার কারণটা হলো বাংলাদেশের ওখানকার যে সরকার রয়েছে তারা একজন বিএনপি নেতার করা অভিযোগে সেখানকার বিভিন্ন যে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় বা সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের সনাতনী জাগরণ মঞ্চের যে মুখপাত্র সেই চিন্ময় মহারাজকে গ্রেপ্তার করেছেন এবং গ্রেপ্তার করার পর চারিদিকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়। সংখ্যালঘু মানুষরা রাস্তায় নেমে আসে, তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে, সেখানকার সেনাবাহিনী লাঠিচার্জ করে, ওখানকার যে মৌলবী বা মুসলিম মৌলবাদী সংগঠনগুলো রয়েছে তারাও রাস্তায় নেমে হিন্দুদের উপর অত্যাচার করে। এবং এই সনাতনী জাগরণ মঞ্চটা সৃষ্টি হয়েছিল তার কারণ শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বা সেখান থেকে সরকার থেকে সরে যাওয়ার পর সেখানে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে হিন্দুদের উপর বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর অবিচারে নির্বিচারে আক্রমণ হচ্ছিল। এবং ওখানকার যে সর্বধর্ম সমন্বয় কমিটি নামে একটি সংগঠন রয়েছে সেই সংগঠন দাবি করেছিল যে 4th অগাস্ট থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 2010টা সাম্প্রদায়িক এরকম আক্রমণ হয়েছে, যার মধ্যে 1710 জনের মতো সংখ্যালঘু পরিবারের মানুষ আক্রান্ত হয়েছে, কিছু ক্ষেত্রে নিহত হয়েছে। তারপরেই চট্টগ্রামে এই সনাতনী জাগরণ মঞ্চ হিন্দু যে সম্প্রদায়ের মানুষরা রয়েছে এবং তার সাথে বাকি বৌদ্ধ খ্রিস্টান যে সংখ্যালঘু আপামর সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদেরকে নিয়ে একটি জনসমাবেশ রাখে এবং এই জনসমাবেশে এক অভূতপূর্ব সাড়া পড়ে যায়। প্রচুর মানুষ সেখানে আসে। তার মধ্যে চট্টগ্রামের একটি বিষয় রয়েছে যে চট্টগ্রাম আগাগোড়াই হিন্দু অধ্যুষিত, যদিও এখন সেটা অনেক কমে গেছে। যেটা একটা সময় প্রায় 99% নাকি 95% এরকম বলা হতো, সেটা আস্তে আস্তে কমে প্রায় এখন 50-50 হয়ে গেছে হিন্দু মুসলিম সেখানে। যাই হোক, তারপরও যতটা সংখ্যাধিক্য রয়েছে সেটা চট্টগ্রামেই রয়েছে হিন্দুদের। তো সেখানে অভূতপূর্ব একটা সাড়া পড়ে যায় এবং প্রচুর মানুষ সেখানে আসে। সে সময় নাকি এরকম দেখা গেছে যে বাংলাদেশের যে পতাকা রয়েছে তার নিচে একটি গৈরিক ধ্বজা ওখানে লাগিয়ে দেওয়া হয় এবং সেটা দেশের বা সেখানকার পতাকার অবমাননা করা হয় বলে বিএনপির একজন নেতা বা কর্মী সেখানে এই চিন্ময় মহারাজের বিরুদ্ধে কেস করে এবং তার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ গ্রেপ্তার করার পর তাকে জামিনের জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু চট্টগ্রাম হাইকোর্টে তার আবেদন খারিজ হয়ে যায় এবং তাকে এই মুহূর্তে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তবে তার ধর্মীয় যে স্বাধীনতা রয়েছে সেটা যাতে কোনো রকম হস্তক্ষেপ না করে সেটা দেখার নির্দেশ দিয়েছে কোর্ট। এবার এই ঘটনাটা যখন হয়েছে তারপর থেকে উত্তাল বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের কথোপকথন হচ্ছে। এই কথোপকথনটা আরো শুরু হয়েছিল চট্টগ্রামে যে সভা বা সমাবেশটা হয়েছিল তার পরবর্তীতে। তার কারণ হিন্দুদের সমাবেশ এর আগে অনেকবার দেখেছে বাংলাদেশ, কিন্তু এতটা মরিয়া ভাবে মানে দাওয়ালে পিঠ থেকে গেলে যে পাল্টা প্রতি আক্রমণ বা নিজেদের অস্তিত্ব রক্ষার্থে যে লড়াই, সেই লড়াইটা হিন্দুরা মনে হয় বাংলাদেশে বহুদিন পর করলো। আর এটা এই জেনারেশনের যারা এই ছাত্র আন্দোলন বাংলাদেশে করেছে বা তাদের সাথে এই জামাত গোষ্ঠী বা ইসলামী গোষ্ঠীর যারা রয়েছে যেসব মৌলবাদী সংগঠনগুলো তারা কখনো দেখেনি। ইভেন তাদের যেটা মনে হয়েছে সেটা হলো সবেমাত্র শেখ হাসিনাকে তারা সরিয়েছে। এই কোটা বিরোধী যে ছাত্র আন্দোলনটা ছিল, পরবর্তীতে এই আন্দোলনটা তো আর ছাত্রদের হাতে ছিল না, সেটা কেবলমাত্র ছাত্রের কয়েকজন মুখ সামনে ছিল এবং সেটা পুরোপুরি নিয়ন্ত্রিত হয়েছে বিএনপি, জামাত এসব সংগঠনের দ্বারা। এবং এসব সংগঠনের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে বলেই আপনি যেসব ওখানকার ঐতিহ্যশালী জায়গাগুলো রয়েছে এবং দামি দামি যেই সম্পত্তিগুলো রয়েছে রাষ্ট্রের সেগুলো আক্রান্ত হয়েছে। আপনি বাংলাদেশের দূরদর্শন বলুন, আপনি বাংলাদেশের মেট্রো বলুন, আপনি যেকোনো জায়গায় যেসব দামি দামি জিনিসগুলো রয়েছে সেগুলো সব আক্রমণ এবং আক্রান্ত হয়েছে। একজন ছাত্র যে আজকে ছাত্র পরবর্তীতে দেশের নাগরিক বা ভবিষ্যতের বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশে সবথেকে দামি জিনিসগুলোর ক্ষয় সাধন বা ক্ষতি সাধন করবে, এই মানসিকতাটা সম্ভবত কোনো বাংলাদেশী ছাত্রের থাকবে না। আর যদি থেকে থাকে তাহলে নিশ্চিত করে বলা যায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রতি তাহলে আঙুল উঠবে। যে নৈতিক যে চারিত্রিক দৃঢ়তা যে আদর্শ গঠন সেটাই হয়তো হয়নি। আর এর জন্যই রাষ্ট্রের একজন নাগরিক রাষ্ট্রের সবথেকে দামি সম্পত্তিগুলো ধ্বংস করার জন্য উদ্ধত হয়েছে। পরবর্তীতে অনেক প্রমাণও পাওয়া গেছে যে কোটা বিরোধী বা ওই বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন ছিল তাদের কোনো সদস্য না, এখানে অন্যান্য মানুষরা ঢুকে গিয়েছিল এবং তারা এগুলো করেছে মানুষকে আরো উত্তেজিত করে দেওয়ার জন্য। যাই হোক, এবার তারপর থেকে যখন এই ঘটনাগুলো ঘটতে থাকে
তখন গিয়ে এই জামাত বা বিএনপির যে মানুষজন রয়েছে তাদের গিয়ে মনে হয়েছে যে পাল্টা হিন্দুরা এভাবে রাস্তায় নেমে পড়বে, এটা তারা ভাবতে পারেনি। আর তাদের মনে হচ্ছিল সবে তো আমরা ক্ষমতায় আসলাম, এরপর আস্তে আস্তে আমরা নিজেদেরকে সেট করব, তারপর বাকিটা করব। কিন্তু তার আগেই যদি কেউ এসে আমাদের চেয়ার ধরে ঝাঁকাতে থাকে বা নড়াতে থাকে, তাহলে গিয়ে বড় সমস্যা হয়। আর এই সমস্যা থেকেই যত আক্রমণ, আর এই সমস্যা থেকেই যত অত্যাচার। দেখুন, হিন্দুদের উপর যদি অত্যাচার মার বলেন, সেটা তো আজকের থেকে না, এটা দেশ ভাগ যখন হয়েছিল 1947 তখন থেকে হয়েছে। আর তারপর থেকে ভারতে প্রচুর পরিমাণে নাগরিক ওখান থেকে চলেও এসছে। হিন্দুরা বেশি পরিমাণে এসছে, মুসলিমরাও এসছে। হিন্দুরা এসছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য, আর মুসলিমরা এসছে তাদের কাজের সুযোগ সুবিধার জন্য, তাদের ভবিষ্যৎকে আরো সুনিশ্চিত করার জন্য। তবে এসছে দুপক্ষ থেকে। এবার প্রশ্ন এসে দাঁড়ায়, তাহলে হঠাৎ করে এতটা জাগরিত কেন হয়ে গেল হিন্দুরা? এর পিছনে ৩টে কারণ রয়েছে। আপনি যদি বাংলাদেশি কিছু ইউটিউবারের কথা ভাবেন, তাহলে তারা বলবে যে এখানে ভারতের একটা উস্কানি রয়েছে, এক। আর ভারতের থেকে নাকি ইসকনকে রড এজেন্ট হিসেবে বা এখানকার যে ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে তাদের পক্ষ থেকে ওখানে পাঠানো হয়েছে, তারা এই কাজটা করে থাকে। এটা তাদের অনুযায়ী ২। আর তৃতীয়ত যেটা বলা হচ্ছে যে ভারত প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে ওখানে, যাতে শেখ হাসিনাকে পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, আর তার জন্যই হিন্দুদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে যদি হিসেব দেখেন, তাহলে আমার মনে হয় অবশ্যই যে কোনো আন্দোলনের তীব্রতা পাওয়ার জন্য তো একটা অনুকূল পরিবেশের দরকার হয়। যে একটা আগুন তো তখনই ধিক করতে করতে দাউ দাউ করে জ্বলবে যখন সে প্রসারিত হবে এবং প্রবল পরিমাণ বাতাস তাকে উৎসাহিত করবে সেই আগুনকে আরো তেজি হওয়ার জন্য। সেই জায়গা থেকে যদি দেখেন, তাহলে এই যে ইউনিসেফ সরকারের দপদপা রমরমা গরম ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ জো বাইডেন কমলা হ্যারিসের সরকার ছিল আমেরিকাতে। এরা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি ডোনাল্ড ট্রাম্প কখনো পর্যন্ত আমেরিকার সরকারে চলে আসবে। আর ২০১৬ সালেও এর আগে যখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প সরকারে এসেছিল, তখন এই মোহাম্মদ ইউনিসই বলেছিল যে এটা একটা সূর্যগ্রহণ, এটা একটা অন্ধকার দিন। তার মানে এই রিপাবলিকান বা মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউনিসের যে সম্পর্কটা, ওটা আপনারা খুব ভালোই বুঝতে পারছেন। আর কমলা হ্যারিস বা জো বাইডেনের সরকার যেটা ভেবেছিল যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে, এই সরকারের মাধ্যমেই তারা উন্নতিটা সাধন করে যাবে, এই নতুন করে জামাত গোষ্ঠী বা বিএনপিকে এককভাবে সরকারে আনবে না। এতে ইউনিসও ভেবেছিল ঠিক আছে, আমার যে ব্যবসা রয়েছে এবং তার সাথে শেষ বয়সে যে ইচ্ছা, সেভাবে কর্তৃত্ব স্থাপন করে আমিও দেখিয়ে দিতে পারবো শেখ হাসিনাকে যে এভাবেও করা যায়। এবার পুরো ঘটনাটা বা পুরো হিসেবটা গুবলেট হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার জন্য। আর ডোনাল্ড ট্রাম্পের ওই ব্যক্তিগত রেষারেষি বলুন বা ওই তিক্ত অভিজ্ঞতা ইউনিসের প্রতি, তার জন্য তিনি ক্ষমতায় এসেই টুইট করে দিয়েছিলেন যে ওখানকার সংখ্যালঘু মানুষদের প্রতি যে অত্যাচারটা হচ্ছে সেটা তিনি তীব্র নিন্দা করেছিলেন। আর এই নিন্দাটা যখনই করা হয়েছে, যেই মানে একটি ভোটের দিকে গোটা বিশ্ব তাকিয়ে থাকে, সেই দেশের যখন যিনি নির্বাচিত রাষ্ট্রপতি এই উক্তিটা করে দেয়, তখন অটোমেটিক্যালি আগুনের মধ্যে ঘি পড়ে যায়। আর তার মধ্যে এমনি ডামাডোলের মধ্যে রয়েছে বাংলাদেশ। এই সুযোগটা হিন্দু সংগঠনগুলো কাজে লাগিয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তাই বলে যদি এই মুহূর্তে চিন্ময় মহারাজকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারটার মানে দাঁড়ায় আর যাই হোক, বাংলাদেশ যতই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার মুখে বলতে থাকুক আমরা আস্তে আস্তে গণতান্ত্রিকতার পথে এগিয়ে যাচ্ছি, এটা হতে পারে না। শান্তিপূর্ণ একটি বিক্ষোভ, একটি আন্দোলন যেখানে মানুষ তার মতামত প্রকাশ করবে, সেটাই তো গণতন্ত্র হওয়া উচিত। আর সেই জায়গাটুকু প্রথম যে ক্রাইটেরিয়া, যে শর্ত, সেটাকেই যদি লঙ্ঘিত করে দেয় কোনো সরকার, তাহলেই বোঝা যায় যে আর যাই হোক ওগুলো মুখের বুলি ছিল। এবং আপনারা যদি এখনো পর্যন্ত হিসেব দেখেন, কেবলমাত্র যে অত্যাচার হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মানুষকে কেটে ঝুলিয়ে দেওয়া আছে, এরকম না। এরকম অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, অনেক বিদ্যালয় রয়েছে যেখানে হিন্দু প্রধান শিক্ষক যিনি ছিলেন তাকে জোর করে বাধ্য করা হয়েছে সেখান থেকে পদত্যাগ করার জন্য। এরকম আমি আপনাকে ছবি দেখে দিতে পারি, বেশ কিছু জায়গায় রয়েছে যেখানে সেনাবাহিনী বা পুলিশ কর্তারা উপস্থিত এবং তারাও বাধ্য করছে সেই হিন্দু শিক্ষককে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বা পদত্যাগ করার জন্য তার সেই প্রধান শিক্ষকের আসন থেকে। তো এই বিষয়গুলো যখন হিন্দুদেরকে কোণঠাসা করে দিয়েছিল, তখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের আগমন, আর তার সাথে ভারতের আরো গা ঝাড়া দিয়ে উঠে যাওয়া, ছাত্রলীগের আরো বেশি পরিমাণ মানে তেজি হয়ে যাওয়া যে ব্যাপারটা, সেটা এই জাগরণ মঞ্চগুলোকে সহায়তা করেছিল তাদের আন্দোলনকে তীব্র থেকে আরো তীব্রতর করার জন্য। তবে হ্যাঁ, পরবর্তীতে এই চিন্ময় যিনি মহারাজ রয়েছেন তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারের মধ্যে আবার দুটো টুইস্ট রয়েছে। এরকম শোনা যায় যে বিএনপির যেই নেতা বা যেই কর্মী এই
কেসটা করেছিল, এই অভিযোগটা করেছিল, তারপর তাকে বিএনপি সরিয়ে দেয়। তার কারণ হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যেরকম মুসলিমরা একটা জায়গায় সিকিউর থাকে, সে উন্নতি কি হয়েছে না হয়েছে, কয়জন মুসলিম আক্রান্ত হয়েছে, অর্থনৈতিকভাবে তারা কতটা এগিয়ে গেছে, এটা পরের ব্যাপার। মানসিকভাবে তাদের যেরকম একটা স্যাটিসফ্যাকশন এর জায়গা থাকে যে তৃণমূল আছে মানে আমরা ঠিক আছি, সেরকম বাংলাদেশে আওয়ামী লীগ থাকলে হিন্দুরা ঠিক আছে, এই ধরনের একটা মানসিকতা তাদের কাজ করে। আর এর জন্য আওয়ামী লীগ যখন সরে যায়, তখন এই যে যারা জামাত গোষ্ঠী বা বিএনপি গোষ্ঠী এর যাদের টুকটাক খুচরো নেতাগুলো রয়েছে, তাদের মনে হয়েছে যে এদের জন্য এতদিন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগকে ভোট দেওয়া না, দাঁড়া এবার হবে, যেটা আমাদের এখানেও হয়ে থাকে। যখন বিজেপি রমরমা হলো 2019-এ, তারপর তৃণমূলকে হেভি অ্যাটাক করেছিল। তার আগে তৃণমূলের যখন রমরমা পঞ্চায়েতে বিজেপিকে ধুয়ে সাফ করে দিয়েছিল, এমন মারা মেরেছিল, ধুলো উড়িয়ে দিয়েছিল। তো সেরকম ওখানেও হয়েছে। এবার এই যে ঘটনাগুলো হয়েছে, এই ঘটনাগুলো হতে 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 মানে ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর এই মুহূর্তেই ইউনিশ সরকার যেই পরিস্থিতিতে রয়েছে, সেটা হচ্ছে ইউনিশ সরকার বলতে পারেন না ঘরকা না ঘাটকা হয়ে আছে। বিশেষ করে এই যে ইউনিশ যে ভদ্রলোক রয়েছে, সে যদি এই মুহূর্তেই এই মানুষগুলোর সাথে না থাকে, তাহলে তার অস্তিত্ব বিপন্ন। আর আমেরিকায় এতদিন ধরে তিনি যেখানে ছিলেন, যার বলে তিনি বলিয়ান ছিলেন, সে এখন অস্তা চলে গেছে। তাই তার আর কিছু করার নেই। আমি ধরলাম তার যে শিক্ষা রয়েছে, তার শিক্ষাগত যোগ্যতা, সেই জায়গাটা থেকে আমি ধরলাম সে ওই নৈতিক শিক্ষাতে সে বলিয়ান, এবং সেখান থেকে হিন্দুদের উপর কোনো অত্যাচার হওয়া উচিত না, সেটা তিনি মনে করেন। কিন্তু যাদের দ্বারা তিনি এই মুহূর্তে বাংলাদেশে পরিচালিত, তাদেরকে মানে এভয়েড করে বা তাদেরকে মানে আড়ালে রেখে তিনি তার মতো সিদ্ধান্ত নেবে, এই ক্ষমতা বা মেরুদণ্ড এই মুহূর্তে এই মোহাম্মদ ইউনূসের নেই। আর সেখান থেকেই যেটা হয়েছে, হিন্দুরা যেরকম শক্তিশালী হয়ে আন্দোলন করার চেষ্টা করছে বা সংখ্যালঘুরা, সেরকমই যাদের যুদ্ধ খেলা নেশা এবং পেশা, রক্ত দিয়ে হোলি খেলা যাদের নেশা এবং পেশা, যাদের হাত চুলকোতে থাকে যদি একটা মানুষের শরীর থেকে একটু রক্ত না বের হয়, রক্তের স্বাদ যাদের মুখে নাকে লেগে রয়েছে, এই বাংলাদেশের যে ড্রাকুলার যে জাত বা বংশগুলো রয়েছে, তারাও সুযোগ পেয়ে গেছে। তাই যে একদিকে আন্দোলন যেরকম তীব্রতর হচ্ছে, এই আন্দোলনকে দমিয়ে রাখার জন্য বা হিন্দুদের উপর অত্যাচারও তেমনি তীব্রতর হচ্ছে। দুটো সম্প্রদায় যারা বাঁচতে চায় এবং যারা মারতে চায়, প্রত্যেকে এই মুহূর্তে নিজের মতো করে একটা পরিসর পেয়ে গেছে। আর এই পরিসর থেকেই এগুলো শুরু হয়েছে। তার মধ্যে ভারত প্রায় ঢুকে গেছে বিষয়টাতে। চিন্ময় মহারাজের গ্রেপ্তারিতে ভারত পরিষ্কারভাবে তাদের একটি মানে কি বলবো, প্রবন্ধর মতো লিখে পাঠিয়েছে। তারা তাদের বক্তব্য পেশ করেছে। সংখ্যালঘুদের উপর যাতে অত্যাচার না হয়, সেই জায়গাটা দেখবার কথা বলা হয়েছে এই অন্তর্বর্তী সরকারকে। তো এই পরিস্থিতিতে বা এমতাবস্থায় এই মুহূর্তে এটার সুযোগ এসে পড়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির কাছে। এবার পশ্চিমবঙ্গের বিজেপির কাছে এই যে বাংলাদেশের যে ঘটনাটা, সেটা হয়ে গেছে কুড়িয়ে পাওয়া 14 আনার মতো। এবার বলতে পারেন কি রকম? দেখুন, কিছুদিন আগে ৬টা উপনির্বাচন হয়ে গেছে। ৬টাতেই তৃণমূল কংগ্রেস জিতে গেছে, বিজেপি নো হায়ার হয়ে গেছে। সিতায়ের মতো জায়গাতে নিশীথ প্রামাণিকের লোকসভার এখতিয়ারের মধ্যে বা এরিয়ার মধ্যে যেটা পড়তো একটা সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সেখানে বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। যে উত্তরবঙ্গকে বিজেপির গড় বলা হতো, মাদারিহাটকে যেখানকার ধাত্রীভূমি বলা হতো বিজেপির, সেখানে তারা হেরে বসে আছে এবং এতটা ভোট তৃণমূল মেকআপ দিয়ে দিয়েছে, সেটা তারা মানে কল্পনাতীত বিষয়। তারা এটাকে কিভাবে আবার ঘুরিয়ে আনবে, এটা খুব মুশকিল বিষয়। যাই হোক, এর আগে যদি আপনি দেখেন তাহলে আর.জি. কর আন্দোলন প্রায় ৩ মাস ধরে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল। মানে এদিকে ভাসানের কার্নিভাল চলছে দুর্গাপূজা, তো এদিকে দ্রোহের কার্নিভাল চলছে। দুখানে মানুষ সমানভাবে হাজির হয়েছে। দ্রোহের কার্নিভালেও মানুষ প্রাণ খুলে তাদের স্লোগান দিয়েছে, বক্তব্য রেখেছে। এবার ওখানেও যখন এই ছাত্র সমাজের নাম করে আড়াল থেকে বিজেপি খেলতে চাইলেও পারেনি। এবং ডাক্তারদের তো রেডারেই আসতে পারেনি। অগ্নিমিত্রা পল থেকে যে ওই সামনে দিয়েও যেতে গেছে তাদের পার্টি অফিসে, তাদেরকেও কথা শুনতে হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছিল, যে একটা সময়কার ত্রাতা, সেই ইমেজকে কাজে লাগিয়ে সেও ওখানে কলকে পায়নি। তার আগে সন্দেশখালী। সন্দেশখালীতে পিঠে পুলি বা বাকি যেই বক্তব্য ছিল, শেখ শাহজাহানের যে ঘটনাটা, এগুলোতে যতটা মাইলেজ পেয়েছিল, তারপর তাদের ওই ওখানকার কোনো মন্ডলের নেতার যে স্টিং অপারেশনটা হয়েছিল, সেটাতে ততটা পরিমাণ বিজেপি এক্সপোজড হয়ে গেছে এবং বোঝাই গেছে সন্দেশখালী তারপর কিরকম এফেক্ট করেছে। ওইটা বসিরহাটে বিপুল ভোটে তৃণমূল জিতে গেছে। তো বিজেপি অনবরত কোণঠাসা হয়ে যাচ্ছিল এবং বিজেপির কোনো জায়গা নেই যেখান থেকে বিজেপি বেরিয়ে আসতে পারে বা মানে বলতে পারেন যে তার নিচু তলার যে কর্মীদের রয়েছে তাদেরকে চাগিয়ে রাখতে পারে, তাদেরকে জাগিয়ে রাখতে পারে। তো এটা হচ্ছে কুড়িয়ে পাওয়া সেই 14 আনার মতো। শুভেন্দু অধিকারী যেই লাইনে চলতে চায় এই মুহূর্তে,
সে তার সাথে পুরোপুরি বলতে পারেন খাপে খাপ মন্টুর বাপ। যখন ওই 2024-এর লোকসভা রেজাল্টটা হলো, তারপরে বিজেপি যখন তাদের মতো করে বসেছিল রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরের নেতাদেরকে নিয়ে পর্যালোচনা করায়, তখন এই শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর যে কথাটি ছিল সবকা সাথ সবকা বিকাশ, সেটাকে পুরোপুরি উল্টে দিয়ে তিনি বলেছিলেন জো হামারে সাথ হাম উনকে সাথ। মুসলিমদের মধ্যে আবার যারা বিজেপিকে সমর্থন করে তাদেরকে তিনি বলেছিলেন রাষ্ট্রবাদী মুসলিম। তো বোঝাই যাচ্ছিল মানসিকতাটা কিরকম ছিল বা কি কোন লাইনে বিজেপি চলছে। আর চলাটাও স্বাভাবিক, কারণ মুসলিমরাও তৃণমূলকে প্রাণ ভরে ভালোবাসে, দুহাত তুলে আশীর্বাদ করে। তবে মুসলিমরা এক কাট্টা হওয়া যতটা সহজ, হিন্দুরা এক কাট্টা হওয়া ততটাই কঠিন। তারপরেও আমি বলবো উত্তরপ্রদেশের হিন্দুরা এক কাট্টা হওয়া যতটা সহজ, তার থেকে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদেরকে এক কাট্টা করা মানে প্রায় ইম্পসিবল, অসম্ভব বিষয়, অনেক 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 কঠিন বিষয়। যাই হোক, বিজেপি যেই লাইনে চলতে চেয়েছিল এটা তাদের কাছে সেই কুড়িয়ে পাওয়া 14 আনা। তাই পার্ক সার্কাস পর্যন্ত শুভেন্দু অধিকারী বা বিজেপি মিছিল করেছে, তারা মশাল মিছিল করেছে, তারা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখিয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহাম্মদ ইউনূসকে একই বন্ধনীতে রেখে শুভেন্দু অধিকারী আক্রমণ করেছে। তো এটাতে কি হয়েছে, আপনি বলতে পারেন যে কার্তিকের ভেলায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বা বিজেপি ভেসে রয়েছে এবং তারা এভাবেই ভেসে থাকতে চায়। এখন মানে আমি জানি না এখান থেকে চট্টগ্রামকে আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভব কিনা। আমার হিসেবে তো আগামী 100 বছরেও সম্ভব না। তারপরে বা এই মুহূর্তে নরেন্দ্র মোদী তার বক্তব্য পেশ করার ফলে কতটা কি এগোবে, তার কারণ আমরা শুনেছিলাম যে নরেন্দ্র মোদী থাকাকালীন তো এর আগেও শুনেছি পাপা উগ্রবাদী, তারপর শুনেছিলাম নাকি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেমে গেছে, তারপর এখন তো দেখা যাচ্ছে আমেরিকার অস্ত্র নিয়ে ইউক্রেন দিব্যি অ্যাটাক করছে রাশিয়াকে, রাশিয়াও দিব্যি অ্যাটাক করছে ইউক্রেনকে। তো ওইসব দেশের নিরিখেও যদি আমি তুলনা করি, এই মুহূর্তে ভারতের একটি বয়ানে বা বিজ্ঞপ্তিতে কতটা কি আগাবে বাংলাদেশের হিন্দুদের, তাতে খুব সন্দেহ রয়েছে। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গে বিজেপি কিছুটা এগোলেও এগোতে পারে। তার কারণ আপনি যদি বিগত 30 বছর দেখেন, বিশেষ করে 2000 সাল থেকে আপনি 2015-16 পর্যন্তই ধরে নিন, যত মানুষ বাংলাদেশ থেকে এসছে এবং যেভাবে এসছে, কেবলমাত্র এক জামা কাপড় থেকে শুরু করে খুব বেশি হলে একটা ট্রাঙ্ক এবং জমি অর্ধেকের থেকে অর্ধেকের কম দামে বিক্রি করে, তারপর সেই জ্বালা, সেই গা সওয়া থেকে শুরু করে সেই দক্ষিণ দেশীয় মানুষগুলো, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে, তাদের কাছে বিজেপি তাদের এই ট্রাম্প কার্ডটা ভালো পরিমাণে ইউজ করবে এবং এটা অবশ্যই 2026 পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার যে চেষ্টা হবে, এটাতে কোনো ভুল নেই। তবে এই মুহূর্তে আরো একটি বড় খবর যে ইসকনকে এই মুহূর্তে বাংলাদেশ যেভাবে দেখছে বা বিএনপি কিভাবে দেখছে সেটা বোঝাই যাচ্ছে। যদিও বিএনপি তাদের নেতাকে বলেছিল যে কি বলে সরিয়ে দিয়েছে তাদের সংগঠন থেকে, তার কারণ বিএনপি এটা দেখেছে যে এমনি এই যে হিন্দু বা সংখ্যালঘু যে ভোটটা রয়েছে তারা পুরোপুরি আওয়ামী লীগের। তারপর যদি বিএনপি তাদের দলের নেতাকে না সরায়, যিনি এই চিন্ময় মহারাজের নামে মামলাটি ঠুকেছেন, তাহলে এটা আরো স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে ঠিকই ভাবতেন হিন্দুরা যে বিএনপি নয়, আওয়ামী লীগই হচ্ছে হিন্দুদের আসল পরিত্রাতা বা উদ্ধারকর্তা। আর এই মুহূর্তে চিন্ময় মহারাজের পর ইসকনকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশে যে মামলাটি করেছিল, সেই মামলাটি হাইকোর্টে করেছিল হচ্ছে ইউনিশ সরকার বা বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার। তো এখান থেকেও মানসিকতা স্পষ্ট হয়ে যায় যে ইসকন থেকে শুরু করে যে এই সনাতনী জাগরণ মঞ্চ বা হিন্দু সম্প্রদায়ের মানুষরা এই মুহূর্তে যেটা ভাবছে ওটা ঠিকই, যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের মঙ্গল চায় না বা তাদের সাথে নেই। এটা তারাই এই মানে বিষয়টিকে মামলাটি করে তারা এটা প্রমাণ করে দিয়েছে এবং ইসকনকে অন্তর্বর্তী ইউনিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে হিন্দু মৌলবাদী সংগঠন। এবার ইসকনের গোটা বিশ্বে প্রায় 50,000 বা তার বেশি মন্দির রয়েছে। ইসকনের প্রভাব আপনি এখানে যেরকম রয়েছে ভারতবর্ষে, আপনি আমেরিকাতেও যথেষ্ট পরিমাণ প্রভাব পাবেন। এবার আমেরিকাতে কি হয়েছে, আমেরিকাতে প্রথমে হিন্দুরা করেছে, তারপর আস্তে আস্তে আমেরিকাবাসীরা যোগ হয়েছে। আর আপনি যদি রাশিয়া টাশিয়াতে দেখেন তাহলে দেখবেন হিন্দুর সংখ্যা অনেক কম, অনেক বেশি পরিমাণ রাশিয়ান মানুষ এই ইসকনের সাথে যুক্ত হয়েছে, এই ভাবধারার সাথে যুক্ত হয়ে গেছে। তো একটা জায়গা কোথাও না কোথাও গিয়ে স্পষ্ট হয়ে যায় যে আন্তর্জাতিক স্তরেও এটা নিয়ে একটা আলোচনা হবে এবং ডোনাল্ড ট্রাম্প যখন 2016-তেও এর আগে ক্ষমতায় এসেছিল, প্রচুর ইসলামিক কান্ট্রিকে তিনি নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। তো বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে, ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিকতার থেকে সরে এসে একটি মৌলবাদী বা পাকিস্তানের রাস্তায় হাঁটতে শুরু করে, তাহলে তারাও নিষেধাজ্ঞা খেলেও খেয়ে যেতে পারে। আর নিষেধাজ্ঞা খেয়ে গেলে চীনের সাথেই যতটাই ইউনিশ সরকার মাখো মাখো সম্পর্ক রাখুক, কিন্তু এক চীন দিয়ে
যখন প্রতিবেশী ভারতের মতো দেশ, তখন উদ্ধার হবে না বাংলাদেশ। এটা অতি সাধারণ মানুষও জানে। তো সেখান থেকে এখন দেখার কি হয়? তবে অবশ্যই ওখানে চিন্ময় প্রভু গ্রেপ্তার হয়েছে। তিনি আশা করব তিনি তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবেন। বাংলাদেশের মানুষের শুভবুদ্ধির উদয় হবে। যারা এই অত্যাচারগুলো করছেন বিশেষ করে তাদের। বাংলাদেশ আবার আগের মতো স্বমহিমায় ফিরে আসবে। একটি শান্তিপূর্ণ দেশে পরিণত হবে। তবে আর যাই হোক ওখানে কি হবে না হবে তার থেকেও পশ্চিমবঙ্গে কিছুটা শুভেন্দু অধিকারীদের এই আন্দোলনের ফলে বা বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের জন্য বা চিন্ময় মহারাজের গ্রেপ্তারের জন্য উপকারী হবে। কিছুটা তো কলকে পাবে। আর এর জন্য আমি আজকে আমাদের পর্বের নাম রেখেছিলাম যে চিন্ময়ের ভেলাতে শুভেন্দু অধিকারীরা বা বঙ্গ বিজেপি ভেসে রয়েছে। নমস্কার, ভালো থাকবেন।